Welcome to our horror show, প্রাচীন। ওয়েলকাম ব্যাক। শুরু হয়ে গেল প্রাচীন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। 2025 সালের শুরুতে চলছে এমন একটা সময় চলছে যখন দু একদিন দেখা গেছে একটু বেশি ঠান্ডা, আবার দু একদিন ঠান্ডা কম, কিন্তু ঠান্ডা কিন্তু রয়েছে এবং ঠান্ডা একদমই শেষ হয়ে যায়নি। তো আজকে আমাদের মাঝে একটি ইমেল পাঠিয়েছেন যিনি, তিনি তার নাম পরিচয় এবং যার ঘটনা তার নাম পরিচয়ও আমাদেরকে উল্লেখ করতে নিষেধ করেছেন। তিনি আমাকে বলেছেন যে এটি যার জীবনের ঘটনা, তিনি এখনও বেঁচে আছেন, সেই জন্যই তিনি চাচ্ছেন না যে তার নাম পরিচয় আমরা প্রকাশ করি। তো ঘটনাটি যেভাবে আমাদেরকে উনি লিখে পাঠিয়েছেন আমরা সেভাবেই শুরু করছি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম, নাম তার শান্তিপুর। নাম শুনলেই মনে হয় যেন শান্তির এক মূর্ত প্রতীক। কিন্তু এই গ্রামের কোনো এক কোণে ছিল পুরনো হিন্দু এক শ্মশান, যা স্থানীয়ভাবে কালী মন্দিরের শ্মশান নামে পরিচিত ছিল। এটি ছিল এক রহস্যময় স্থান, যেখানে দিনের বেলাতেও কেউ যেতে সাহস করতো না। গ্রামের প্রবীণরা বলতো এই শ্মশানে এক ভয়ঙ্কর অভিশাপ নাকি রয়ে গেছে। সেখানে রাতে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না, আরও যদি কেউ জীবিত ফিরে আসে তার বাকি জীবন সে স্বাভাবিকভাবে আর পার করতে পারে না। আমরা ছদ্মনাম ব্যবহার করছি রুদ্র। গ্রামের এক তরুণ যুবক, সদ্য ঢাকা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে সে। আধুনিক শিক্ষায় শিক্ষিত রুদ্র ভূত প্রেত বা অভিশাপের গল্পে বিশ্বাস করত না। সে গ্রামের লোকদের অন্ধবিশ্বাস নিয়ে প্রায় হাসাহাসি করত, মশকরা করত। তার বন্ধুদের সাথে আড্ডার সময় সে বলতো এই শ্মশানের অভিশাপ টভিশাপ মানুষ যা কিছু বলে এগুলো সব কিছুই মিথ্যে। তখন তার বন্ধুরা তাকে প্রায় বলতো, রুদ্র, সব কিছুই আসলে মিথ্যা হয় না, যা কিছু ঘটে কিছুর অন্তত রটে। তখন রুদ্র অনেক দিন সহ্য করার পরে একদিন বলল যে এসব আসলে কিছুই না, আমি নিজে দেখতে চাই যে আসলে এখানে কিছু রয়েছে কিনা। বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, না রুদ্র, এখানে অবশ্যই কিছু একটা রয়েছে। কিন্তু রুদ্র কিছুতেই শুনতে চাইল না। যখন তার বন্ধুরা তাকে একটু জোরাজোরি করলো তখন মনে হলো রুদ্রের মনের ভিতরে পুরো ইচ্ছাটা যেন আরো প্রবল হয়ে উঠল। সে তখন আরো প্রবলভাবে দেখতে চাইল যে আসলে ওখানে কোনো ঘটনা ঘটে কিনা। রুদ্র ঠিক করল পূর্ণিমা রাতে সে কালী মন্দিরের সেই শ্মশানে এক রাত একা গিয়ে কাটিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। একদিন রাতে সে কিছু পরিস্থিতি সেরে বেরিয়ে পড়ল। সেই রাতটি ছিল পূর্ণিমার রাত। অদ্ভুতভাবেই কেমন জানি নিস্তব্ধ ছিল চারপাশটা। রুদ্র একটি টর্চ, মোবাইল ফোন এবং একটি পানির বোতল নিয়ে বেরিয়ে পড়ল। তার মা তাকে বারবার নিষেধ করলেন, কিন্তু সে হাসতে হাসতে বলল, মা, আমি একজন মানুষ, এসব ভূতের গল্প টল্প আমাকে ভয় দেখাতে পারবে না। গ্রামের পথ অতিক্রম করে রুদ্র পৌঁছল সেই কালী মন্দিরের শ্মশানের প্রবেশদ্বারে। জায়গাটি ছিল ঘন গাছপালায় ঘেরা এবং চারপাশটা কুয়াশায় মোড়া। পূর্ণিমার আলোতে শ্মশানের ধ্বংসাবশেষগুলো যেন আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। রুদ্র শ্মশানের ভেতরে ঢুকে চারদিকটা ভালো করে দেখল। জায়গাটি সম্পূর্ণ নীরব, কেবল মাঝে মাঝে বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে মাটিতে বসে তার মোবাইল ফোন বের করে ভিডিও করা শুরু করলো। ভিডিওতে সে বলতে শুরু করলো, দেখো সবাই, এখানে কোনো ভূত নেই, সবাই মানুষের কল্পনা, সবগুলোই মানুষের বানানো। আমি কিন্তু এই জায়গাটিতেই রয়েছি। এগুলো সে বলতেছিল। ঠিক তখনই হঠাৎ করে বাতাস কেমন যেন আরো ঠান্ডা হয়ে গেল এবং চারপাশে কেমন একটা শো শো শব্দ শুরু হলো এবং মনে হলো হঠাৎ করেই চারপাশটা কেমন যেন একটু থমথমে হয়ে গেল। বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই যেন শুনতে পাওয়া যাচ্ছিল না।
রুদ্র ভাবলো এটা প্রকৃতির খেলা, হঠাৎ করে হয়তো কোনো জায়গা দিয়ে বাতাস শুরু হয়ে গিয়েছে, অথবা এখানে অনেক দিন ধরে কোনো মানুষজনের আনাগোনা নেই, দিনেও মানুষজন আসতে যেহেতু ভয় পায় সেই জন্যই হয়তো জায়গাটা এমন গুমোট মনে হচ্ছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে শুনতে পেল একটা মেয়ের কান্নার আওয়াজ। রুদ্র প্রথমে ভাবলো এটা তার কল্পনা হতে পারে, কিন্তু কান্নার আওয়াজটি ক্রমশ জোরালো হতে লাগলো। আওয়াজটি আসছিল শ্মশানের কোনো একটা পাশ থেকে। একটি পুরনো বটগাছ রয়েছে সেই পাশটায়। সে সাহস করে সেই দিকে এগিয়ে গেল। বটগাছের নিচে পৌঁছে সে দেখল একটি মেয়ের ছায়ামূর্তি বসে আছে, মাথা নিচু করে কাঁদছে, কিন্তু মেয়েটির মুখের অবয়বটি দেখতে পাওয়া যাচ্ছে না। মেয়েটি পরনে ছিল লাল টুকটুকে বর্ণের একটি শাড়ি এবং তার চুলগুলো এলোমেলোভাবে ছড়ানো ছিল। রুদ্র জিজ্ঞেস করলো, আপনি কে? কিন্তু মেয়েটি প্রথমে কোনো উত্তর দিল না, শুধু খুক খুক করে কাঁদতেই রইল। রুদ্র সাহস করে আরো কাছে এগিয়ে গেল এবং তার কাঁধে হাত রাখল। ঠিক তখনই মেয়েটি মুখ তুলে তাকালো। তার চোখ দুটি ছিল গভীর কালো, ঠিক অন্ধকারের মতো। মুখটা বিকৃত এবং ভয়ঙ্কর। রুদ্র সহ্য করতে না পারে সে পেছনের দিকে লাফ দিল। রুদ্রের হাতে ছিল একটি টর্চ লাইট। সেই টর্চ লাইটটি ছিটে তার হাত থেকে দূরে গিয়ে পড়ে গেল এবং দূরে পড়েই টর্চ লাইটটি সেখানে বন্ধ হয়ে গিয়েছিল। মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে গেল এবং একটি অদ্ভুত কণ্ঠে মেয়েটি বলল, তুমি এখানে কেন এসেছ? তুমি জানো না এই শ্মশান যে অভিশপ্ত? রুদ্র তখন ভয়ে কাঁপতে শুরু করলো। রুদ্রের শরীর তখন ভারী হয়ে আসছিল। রুদ্রের চোখ দুটো দিয়ে সে যেন স্বাভাবিকভাবে সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। ভয়ঙ্কর কালো অন্ধকার ছাড়া রুদ্র আর কিছুই যেন দেখতে পাচ্ছিল না। রুদ্র ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি শুধু দেখতে এসেছিলাম। মেয়েটি আবার বলতে শুরু করলো, এই শ্মশানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। রুদ্র বুঝতে পারল এখানে থাকা তার জীবনের সব থেকে বড় ভুল ছিল। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যেদিকে সে দৌড়ায় সেদিকের পথই যেন বন্ধ হয়ে যায়। চারপাশে ঘন অন্ধকার আর অদ্ভুত ছায়ামূর্তি যেন তাকে ঘিরে ধরে। তার দৌড়ানোর পথগুলো যেন বন্ধ হয়ে যায়। হঠাৎ মেয়েটি বিকৃত হাসি শোনা গেল চারদিকে। মেয়েটি বলতে লাগলো, তুমি কি ভেবেছিলে তুমি পালাতে পারবে? এই শ্মশান আমার বাড়ি। রুদ্র হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল এবং অনুভব করলো যে তার শরীর যেন জমে যাচ্ছে। ঠিক তখনই বটগাছের নিচ থেকে আরো কয়েকটি ছায়ামূর্তি বের হয়ে এলো। সবাই বিকৃত মুখ নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। রুদ্র শেষবারের মতো চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি কখনো আর এখানে আসবো না। ঠিক তখনই পূর্ণিমার আলো কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। চারপাশটা তখন যেন কেমন একটু দেখা যাচ্ছিল এবং ছায়ামূর্তিগুলো নিমেষে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা রুদ্রকে কালী মন্দিরের শ্মশানের বাইরে অচেতন অবস্থায় তাকে খুঁজে পেল। সে বেঁচে ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তার মুখের দুপাশে কেমন যেন লালা বেরোচ্ছিল। তার চোখ দুটো ফাঁকা হয়ে গিয়েছিল, যেন সে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিছু দেখেছে। তার সাথে ভয়ঙ্কর কিছু যেন রাতে ঘটে গিয়েছিল। গ্রামে ফিরে আসার পর রুদ্র আর কখনোই তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেনি। সে সারাদিন শুধু ফ্যাল করে তাকিয়ে থাকতো এবং মাঝে মাঝে বিড়বিড় করে বলতো, ওরা আসছে, ওরা নিতে আসছে। গ্রামের লোকেরা আজও কালী মন্দিরের ওই শ্মশান নিয়ে অনেক আলোচনা করে। কেউ বলে
এটা দেবতার অভিশাপ। আবার কেউ বলে অতৃপ্ত আত্মাদের বাসস্থান এটি। তবে একটা কথায় সবাই বিশ্বাস করে যে এই শ্মশানে গেলে কেউই আসলে নিরাপদে ফিরে আসতে পারে না, এবং এই শ্মশান দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে অভিশপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই। আশা করছি আপনাদের প্রথম ঘটনাটি ভালো লেগেছে। আমাদের কাছে আরও একটি ইমেল রয়েছে। ইমেলটি যেভাবে ঠিক পাঠিয়েছেন আমরা আপনাদের সেভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম নিলয়। ঘটনাটি আমার দাদুর কাছ থেকে কালেকশন করা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার দর্শকদের মাঝে আপনি শেয়ার করবেন। ধন্যবাদ। এই বলে উনি ওনার ঘটনাটি শুরু করেছেন। ঢাকা শহরের মালিবাগের কোন এক গলির ভেতরে রয়েছে পুরাতন একটি হাসপাতাল, যার নাম তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন নতুন জীবন হাসপাতাল। এক সময় এটি বেশ পরিচিত একটি হাসপাতাল ছিল, তবে এখন পরিত্যক্ত। চারদিকে জঙ্গল আর ধ্বংসাবশেষ। হাসপাতালটি ইতিহাস শুনলে গা শিউরে ওঠে। ১৯৯০ সালের দিকে এই হাসপাতালটিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। রাতারাতি রোগী, ডাক্তার এবং নার্সরা নিখোঁজ হয়ে গিয়েছিল। স্থানীয়রা বিশ্বাস করে সেই রাতের পর থেকেই হাসপাতালটি এখনো অভিশপ্ত। ঘটনাটি ঘটে সৌরভ নামে একজন সাংবাদিকের সাথে, যে রহস্যময় এবং ভৌতিক ঘটনার উপর প্রতিবেদন তৈরি করতে ভালোবাসতেন। একদিন তার হাতে আসে নতুন জীবন হাসপাতালের রহস্য। সৌরভ সিদ্ধান্ত নেয় তিনি এই হাসপাতালের গভীরে যাবেন এবং আসল সত্য তিনি উদ্ঘাটন করবেন। রাতে সৌরভ একটি টর্চ লাইট, একটি ক্যামেরা এবং তার নোটবুক নিয়ে হাসপাতালে যায়। বাইরে থেকে হাসপাতালটি অন্ধকার এবং নিস্তব্ধ। ভাঙা জানালা, মরচে পড়া গেট আর এক অদ্ভুত গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। সৌরভ সাহস করে সেখানে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে দেখতে পায় পুরো জায়গাটা ধুলো আর জঞ্জালে ভরা। দেয়ালে রক্তের কেমন যেন ছোপ ছোপ দাগ লেগে আছে। হাসপাতালের করিডোরটি লম্বা, আর সেই করিডোরের শেষ প্রান্তে একটি পুরনো চাকাওয়ালা স্ট্রেচার পড়ে আছে, যেটা নিজে নিজেই কেমন একটু একটু করে নড়ছে। সৌরভ করিডোরের ভিতরে ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে। হঠাৎ এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। শব্দটি ধীরে ধীরে আরো কাছে আসতে থাকে। সৌরভ ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে সে সামনে এগিয়ে যায়। করিডোরের ডান দিক থেকে একটি পুরনো অপারেশন থিয়েটার ছিল। দরজা অর্ধেক ভাঙা ছিল। সৌরভ ভেতরে ঢুকে দেখে মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ কালো হয়ে আছে। অপারেশন টেবিলের উপর মরচে ধরা যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু তখনই তার পেছনের দরজাটা ধাপাস করে বন্ধ হয়ে যায়। সৌরভ তখন চিৎকার করে বলে, কে আছে এখানে? কিন্তু কোনো উত্তর নেই। সৌরভ দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা যেন ভিতর থেকে বন্ধ। এমন সময় সে দেখতে পায় অপারেশন টেবিলের উপর একটি ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিটি একটি নারীর। তার মাথা নিচু, চুল এলোমেলোভাবে ছড়িয়ে আছে। সে ধীরে ধীরে মাথা তোলে, তার চোখ লাল আর মুখ থেকে কেমন যেন রক্ত ঝরছে। সৌরভ ভয়ে থমকে যায়। তার মনে হয় এই মুহূর্তে সে এখান থেকে বেরোতে পারবে না। হঠাৎ টেবিলের পাশে রাখা একটি কাচের জার নিচ থেকেই মেঝেতে পড়ে যায়। জার থেকে বেশ কিছু জমাট বাঁধা রক্ত তখন ছড়িয়ে পড়তে থাকে। কোনো মতে সৌরভ দরজা খুলে পালিয়ে যায়। সে করিডোরের অন্যদিকে পুরনো একটা ফাইল রুম খুঁজে পায়। সে সাহস করে সেই রুমের ভিতরে আবারও প্রবেশ করে।
সে কিছু নথি খুঁজে বের করে। নথি দেখে সৌরভ বুঝতে পারে এই হসপিটালটি একসময় মানুষের অঙ্গ পাচারের সঙ্গে যুক্ত ছিল। ডাক্তার এবং নার্সরা রোগীদের হত্যা করে তাদের অঙ্গ বিক্রি করত। 1990 সালে সেই রাতে হাসপাতালের সমস্ত রোগী এবং কর্মচারী একসঙ্গে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা বলে মৃতদের আত্মারা হাসপাতালের ভেতরে বন্দী হয়ে আছে। সৌরভ ফাইলগুলো ক্যামেরায় ধারণ করে, কিন্তু তখন সে শুনতে পায় পায়ের পাতার আওয়াজ তার দিকে পিছন দিক থেকে এগিয়ে আসছে। করিডোরের আলো জ্বলে উঠেছে, আবার নিভে যাচ্ছে। সৌরভ তখন পেছনে ফিরে তাকায়। তখন সে দেখতে পায় অনেকগুলো ছায়ামূর্তি তাকে ঘিরে ধরেছে। তারা সবাই কাঁদছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। সৌরভ দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তার পা যেন মেঝের সঙ্গে আটকে যায়। একটি নারীর ছায়ামূর্তি সামনে এসে বলে, তুমি এখানে এসেছো কেন? আমরা মুক্তি চাই, আমাদের মুক্ত করে দিয়ে যাও। সৌরভ ভয়ে বলতে থাকে, আমি শুধু সত্যটি জানতে চেয়েছিলাম। নারীটি হেসে বলল, তোমার জন্য এখান থেকে বের হওয়া অসম্ভব। সৌরভ তখন মনে মনে যত তন্ত্রমন্ত্র তিনি জানতেন সেগুলো তিনি পড়া আরম্ভ করলেন। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরে বাহির থেকে তার এক বন্ধুকে তিনি আগেই জানিয়ে রেখেছিল, যদি বেশি সময় পার হয়ে যায় তাহলে বন্ধু যেন বাইরে থেকে তাকে ডাক দেয় বা তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। তখন সে বাইরে থেকে একটি লাইটের আলো দেখতে পায় এবং বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ শুনে সে বুঝতে পারে যে আওয়াজগুলো তার সেই বন্ধু। তখন সে হাঁপ ছেড়ে বেঁচে যায়। তখন সে তাকে বাইরে থাকা বন্ধুকে ডাক দেয় এবং সে বন্ধুকে ডাক দিয়ে ভেতরে নিয়ে আসে এবং সেই রহস্যময় হসপিটালের গল্প সে তার বন্ধুদের শেয়ার করে। এবং তথ্যপত্র নিয়ে সৌরভ একটি নামকরা পত্রিকায় তার এই পত্রিকার রিপোর্টটি প্রকাশ করেছিল এবং এটি নিয়ে মানুষের মধ্যে অনেক হইচই শুরু হয়ে গিয়েছিল। যদিও হসপিটালটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেখানে ময়লা আবর্জনা ফালানো হয় এবং মানুষ সেখানে প্রস্রাব পায়খানা করে থাকে। এখন বর্তমানে হসপিটালটির অবস্থা এমন অবস্থাতেই রয়েছে। তো এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আপনি আপনার দর্শকদের মাঝে ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। এই বলে তিনি তার ঘটনাটি শেয়ার করেছেন। ধন্যবাদ, আপনার ঘটনাটি আসলে অনেক ভালো ছিল। তো এই ছিল আজকের এপিসোড। যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনারাও এখানে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠাবেন এভাবে pracinbangla@gmail.com অর্থাৎ pracinbangla@gmail.com। এখানে আপনি আপনার নাম, ফোন নম্বর এবং আপনার ঠিকানা সহ আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনি শুনেছেন এমন কোনো ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।